হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৬৯তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। ছেলের উত্তপ্ত কণ্ঠস্বরে জগত্তারিণী নরম হইয়া বলিলেন, বেশ তো, আমাকে খুলেই বল না। বাছা, কি হয়েছে? সতীশ কিছু চুরি ডাকাতিও করেনি, খুন করেও পালিয়ে আসেনি যে তার ছায়া মারাতেও ঘৃণা হবে। ছেলে মানুষ, মনের ভুলে যদি কিছু দোষঘাট করেই থাকে, এমন কত লোকই তো করে, শুধরে নিতে কতক্ষণ? জ্যোতিষ ঘাড় নাড়িয়া কহিল, না মা, সেসব অপরাধ মাপ করা যায় না, অন্তত সরোজিনী পারবে না, এ তোমাকে আমি নিশ্চয়ই বলছি। জগত্তারিণী একটু চিন্তা করিয়া বলিলেন, অপরাধটা কি শুনি? কাল শুনো মা, উপিনের চিঠি না পাওয়া পর্যন্ত এ আলোচনায় আর কাজ নেই বলিয়া জ্যোতিষ দ্বিতীয় অনুরোধের পূর্বেই ঘর হইতে বাহির হইয়া গেল। এতক্ষণ উত্তেজনার আবেগে জগত্তারিণী বিছানায় উঠিয়া বসিয়াছিলেন। ছেলে চলিয়া যাইতেই একেবারে নির্জীবের মতো শয্যা গ্রহণ করিলেন। দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, ভগবান, এ কলিকালে কাউকে কি বিশ্বাস করবার তুমি জোর রাখনি ঠাকুর? আভাসে অনুমানে তিনি অনেক কথাই বুঝিলেন। তাই শুধু সতীশের জন্য নয়, স্বামীর কথা মনে পড়িয়াও তাহার দুই চক্ষু বাহিয়া এখন হু হু করিয়া অশ্রু ঝরিতে লাগিল। রাত্রে একবার মেয়েকে ডাকিতে পাঠাইয়াছিলেন। এলোকেশী সরোজিনীর সাড়া না পাইয়া ফিরিয়া আসিয়া জানাইল, দিদিমণি ঘুমাইয়া পড়িয়াছে। শুনিয়া তিনি কপালে করাঘাত করিলেন। যে মেয়ে এত দুঃসংবাদ শুনিয়াও ঘুমাইতে পারে, অর্থাৎ সে যে সতীশের চেয়ে মনে মনে ওই বাঁদরটার প্রতি বেশি অনুরাগী, এ কথা মনে করিয়া তাহার মেয়ের প্রতি ক্রোধ ও অশ্রদ্ধার অন্ত রহিল না। পরদিন বেলা ৩টা বাজে গেটের থামে সাইকেল কাত করিয়া রাখিয়া সতীশ বাহিরের বসিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। তাহার শুষ্ক মুখ, এলোমেলো রুক্ষ চুল উপস্থিত সকলেরই দৃষ্টি আকর্ষণ করিল। সরোজিনী মুখ তুলিয়া চাহিল, কিন্তু কোনো কথা কহিল না। জ্যোতি জিজ্ঞাসা করিল, আপনার অসুখ করেছে নাকি সতীশবাবু? সতীশ একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, না। কেহই আর কোনো কথা কহিল না দেখিয়া সতীশ মনে মনে বিস্মিত হইল। সে ভাবিতে ভাবিতে আসিতেছিল, আজ উপস্থিত হওয়া মাত্র অভিযোগের অন্ত থাকিবে না। তাই সে তখন বাড়ির ভিতরের দিকে অগ্রসর হইবার উদ্যোগ করিয়া নিজেই কহিল, কালকের অপরাধের জন্য আগে মায়ের কাছে মাপ চেয়ে আসি, তারপরে অন্য কাজ। শশাঙ্ক এতক্ষণ ক্ষীণ তীক্ষ্ণ দৃষ্টিতে সতীশের পানে চাহিয়াছিল। সেই কথা কহিল, বলিল, মা এখন ঘুমোচ্ছেন, তাকে জাগিয়ে মাপ চাইবার এত তাড়া কি? একটু বসুন, আপনার সঙ্গে কিছু আলোচনা করবার আছে। তাহার কথার ধরনে সতীশ অত্যন্ত আশ্চর্য হইয়া কহিল, আমার সঙ্গে আলোচনা? শশাঙ্ক কহিল, আজ্ঞে হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে আছে বই কি। জ্যোতিষকে দেখাইয়া কহিল, আপনি নিশ্চয় জানেন আমি ওর একজন পরম বন্ধু। না না জ্যোতিষবাবু, আপনি উঠবেন না। ও কি, আপনারাই বা পালালে চলবে কেন? আমার যা নালিশ তা আপনাদের সামনেই করতে চাই। দুজনেই বসুন বলিয়া সরোজিনীর প্রতি একটা কটাক্ষ করিল। কিন্তু সরোজিনী এমনই ঘাড় হেঁট করিয়া রহিল যে সে ইহার কিছুই দেখিতে পাইল না। শশাঙ্ক সম্মুখের টেবিলের উপর একটা চড় মারিয়া বলিল, আমার ছেলেবেলা থেকেই এই স্বভাব যে যাদের ভালোবাসি তাদের সম্বন্ধে কিছুতেই চোখ বুজে উদাসীন থাকতে পারি নে। তাই গতবারে শুনেই মনে মনে বললুম, এ তো ভালো কথা নয়। সতীশবাবু, এই নির্জন বাসের একটা খবর নেওয়া উচিত। আপনি হয়তো রাগ করবেন সতীশবাবু, কিন্তু আমিও তো আমার নিজের স্বভাবের বিরুদ্ধে যেতে পারি নে। কি বলেন জ্যোতিষবাবু? জ্যোতিষ নিঃশব্দ নতমুখে বসিয়া রহিল। সতীশও চুপ করিয়া চাহিয়া রহিল। সমস্ত শ্রোতাদের সমবেত নীরবতার মাঝখানে শশাঙ্কর উত্তেজনার বেগ আপনিই ঢিলা হইয়া আসিল। সে অপেক্ষাকৃত সংযত কণ্ঠে কহিল, জ্যোতিষ আমার পরম বন্ধু বলেই আপনাকে গুটিকয়েক প্রশ্ন করবার অধিকার আমার আছে। আপনি তো জানেন। কথার মাঝখানেই সতীশ ঘাড় নাড়িয়া বলিল, না, আমি বন্ধুত্বের কথা কিছুই জানি নে, কিন্তু আপনার প্রশ্নটা কি শুনি। শশাঙ্ক একটা ঢোক গিলিয়া বলিল, আমি জানতে চাই আপনি এখানে এসে আছেন কেন? সতীশ কহিল, আমার ইচ্ছে।
আপনার দ্বিতীয় প্রশ্ন। শশাঙ্ক থতমত খাইয়া জ্যোতিষকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিল, সতীশবাবুর কলকাতার বাসা খুঁজে বার করতে আমাদের অনেক কষ্ট পেতে হয়েছে। রাখালবাবুকে উনি চেনেন। তিনি বললেন। সতীশের দুই চক্ষু জ্বলিয়া উঠিল, কহিল, চুলোই যাক রাখালবাবু, আপনার নিজের কথা বলুন। এবার জ্যোতিষ মুখ তুলিয়া বলিল, সতীশবাবু, শশাঙ্ক আমার অনুরোধেই আপনাকে জিজ্ঞাসা করছে। আপনি ইচ্ছে করলে জবাব না দিতেও পারেন, কিন্তু ওকে অপমান করবেন না। আমাদের সঙ্গে আপনি যে ব্যবহার করেছেন তাতে কোনো প্রশ্ন না করাই উচিত ছিল। শুধু আমার মায়ের জন্যই আপনার নিজের মুখ থেকে একবার শোনার প্রয়োজন। বেশ, আপনিই না হয় প্রশ্ন করছি, সাবিত্রীকে এবং তার সঙ্গে আপনার সম্বন্ধ বা কী? সতীশ ক্ষণকাল চুপ করিয়া চাহিয়া রহিল, পরে কহিল, সাবিত্রী কে তা আমি জানি নে জ্যোতিষবাবু, কিন্তু তার সঙ্গে আমার কী সম্বন্ধ সে উত্তর দেওয়া আমি আবশ্যক মনে করি নে। কেন? কারণ বললেও আপনারা বুঝতে পারবেন না। কিন্তু যেমন করেই হোক আমাদের বুঝা একান্ত আবশ্যক। ভালো, তাকে কোথায় এনে রেখেছেন এ সংবাদ দিলে বোধ করি বুঝতে পারব। সতীশ জ্যোতিষের মুখের উপর তাহার জ্বলন্ত চক্ষু নিবদ্ধ করিয়া শান্ত কণ্ঠে কহিল, দেখুন জ্যোতিষবাবু, আমি কোনোদিন গায়ে পড়ে আপনাদের সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করিনি, সুতরাং প্রশ্নোত্তরের ছলে কতকগুলো অপ্রিয় কথা কাটাকাটির দরকার মনে করিনি। আমি বুঝতে পেরেছি কি ঘটেছে, অতএব আপনাদের যতটুকু জানা প্রয়োজন আমি নিজেই জানাচ্ছি। সাবিত্রী কোথায় গেছে আমি জানি নে, কেন কি বৃত্তান্ত এসব সম্পূর্ণ অনাবশ্যক। তবে এ কথা খুব সত্যি, সাবিত্রী যাই হোক, যদি নিজের ইচ্ছায় সে আমাকে ছেড়ে চলে না যেত, আমি যতদিন বাঁচতুম তাকে মাথায় করে রাখতুম। একথা শুনে শুধু আপনাদের সাক্ষাতে নয়, আমি সমস্ত পৃথিবীর সামনে স্বীকার করতেও আমি লজ্জাবোধ করি নে। আশা করি এরপরে আপনাদের আর কোনো জিজ্ঞাসা নেই, থাকলেও আমি জবাব দিতে পারবো না। সতীশের এই সুস্পষ্ট এবং অতিশয় সংক্ষিপ্ত উত্তরে সকলেই যুগপৎ বিস্ফারিত চক্ষে চাহিয়া পাথরের মূর্তির মতো বসিয়া রহিল। সরোজিনীর মুখের উপরেই তাহার এই অমানুষিক হৃদয়হীন স্পর্ধা তাহার অসীম নির্লজ্জতাকেও বহুদূর অতিক্রম করিয়া গেল। বহুক্ষণ স্তম্ভিতের মতো বসিয়া থাকিয়া জ্যোতিষ প্রবল চেষ্টায় নিজেকে সচেতন করিয়া ঘাড় নাড়িয়া কহিল, না, আপনার কাছে আমাদের আর কিছুই জিজ্ঞাস্য নেই। যেটুকু ছিল উপিনের জবাবে সেটুকু পূর্ণ হয়েছে, এই দেখুন। বলিয়া সে টেলিগ্রামের কাগজখানা সম্মুখে ছুড়িয়া দিল। উপিনদার টেলিগ্রাম, কই দেখি বলিয়া সতীশ ব্যগ্র হস্তে কাগজখানা তুলিয়া লইল। ভাঁজ খুলিয়া ধীরে ধীরে সমস্তটা পড়িয়া ফিরাইয়া দিয়া ক্ষণকাল চুপ করিয়া রহিল। তারপরে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, সমস্ত সত্য। আমার উপিনদা কখনো মিথ্যা বলেন না। যথার্থই আমি ভালো নই, যথার্থই আমার সঙ্গে কারো সংস্রব রাখা উচিত নয়। বোধ করি নিজেই এ কথা মনে মনে টের পেয়েছিলাম বলেই এই জঙ্গলের মধ্যে এমন করে একদিন পালিয়ে এসেছিলাম। বলিতে বলিতেই তাহার কণ্ঠস্বর যেন কোনো মন্ত্র বলে জল ভারাক্রান্তের ন্যায় গদগদ হইয়া আসিল, কিন্তু কেহই কোনো কথা স্মরণ কহিল না। সতীশ নিজেও স্তব্ধ হইয়া বসিয়া রহিল। পরেক্ষণেই একটা বুকচেরা দীর্ঘশ্বাসের সঙ্গে তাহার মনে হইল একটা বড় জটিল সমস্যার আজ অত্যন্ত অদ্ভুত মীমাংসা হইয়া গেল। কাল সকালেও তাহার জগত্তারিণীর নিমন্ত্রণের সঙ্গে সঙ্গে কত চিন্তাই না মনে উদয় হইয়াছিল। সরোজিনীর হৃদয় পাইবার আকাঙ্ক্ষা হঠাৎ কবে যে তাহার অন্তরে প্রথম জাগিয়া উঠিয়াছিল, এইমাত্র একথা সে স্মরণ করিতে পারে নাই সত্য, কিন্তু নিভৃত অন্তরের মধ্যে তাহার আকাঙ্ক্ষা তো ছিলই। না হইলে এমনটি ঘটিয়াছিল কি করিয়া? এ অমৃত সঞ্জাত হইয়াছিল কোন সিন্ধু মন্থন করিয়া? সাবিত্রীকে হারাইয়া পর্যন্ত এই সত্যটার সে সাক্ষাৎ লাভ করিয়াছিল যে যুবতী রমণীর মন পাওয়া এক, কিন্তু সে পাওয়া কাজে লাগানো সম্পূর্ণ ভিন্ন বস্তু। কারণ পাওয়ার পর নরনারীর নিভৃত গোপনে নিঃশব্দে সম্পূর্ণ হইয়া উঠিতে থাকে। বাহিরের সংসার তাহার সাড়া পায় না, কিন্তু যেদিন এই সংসারের সম্মতি না লইয়া আর এক পদ অগ্রসর হইবার উপায় থাকে না, সেই দিনই দারুণ দুঃখের দিন। এ পাওয়া যে কত কঠিন, এ রত্ন যে কত দুর্লভ, বাহিরের সংসার সে বিচারের দিক দিয়ে যায় না। সে কেবল তাহার শাস্ত্র লইয়া, সমাজ লইয়া, লোকাচার লইয়া বিরুদ্ধ স্বরে কলরব করে, বাধা দেয়, নিষ্ফল করে, এই শুধু তার কাজ। সরোজিনীকে হয়তো সে ভালোবাসে,
সেদিকেও প্রতিবাদ যদি এমনই উন্মুখ হইয়াই উঠিয়া থাকে, তাহাকে প্রতিষ্ঠা করিবে সে কোনখানে? উভয়ের সমাজ যে বিভিন্ন, কালও তাহার বৃদ্ধ পিতার চিন্তিত গম্ভীর মুখ বারংবার মনে পড়িয়াছে। উপিন দাদাদের বাড়ির শুষ্ক ভট্টাচার্যের শুষ্কতর তীব্রস্বর সহস্রবার তাহার কানে আসিয়া বিঁধিয়াছে। পাড়ার শত্রু মিত্র সমস্ত লোকের তীব্র শিরশ্চালন তাহার হৃৎপিণ্ডের উপর বহুবার ধাক্কা মারিয়া গিয়াছে। তবুও এই বিরুদ্ধ জগতের সমস্ত লোকের সম্মিলিত নানা রবের মাঝখানে শুধু কেবল নিঃশব্দ সরোজিনীর লজ্জাবনত মুখখানি তাহাকে সবল রাখিতে পারিয়াছিল। কিন্তু আজ আর কোনো ভয় নেই। একদিনে অচিন্তনীয় উপায়ে সমস্ত গ্রন্থি, সমস্ত দুশ্চিন্তার শ্রান্তি হইয়া বাঁচা গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।